আজকে আমরা আলোচনা করব অ্যাকিউট রিউমেটিক ফিভার এবং ক্রনিক রিউমেটিক ফিভার। আমরা জানি যে রিউমেটিক ফিভার আমাদের দেশে এবং যারা ডেভেলপিং কান্ট্রি তাদের জন্য খুবই কমন এবং খুব আনকমন ইউরোপ এবং আমেরিকাতে, বাট আফ্রিকা, এশিয়া এবং সাউথ আমেরিকাতে এটা খুবই কমন। এটা বাচ্চাদের অসুখ এবং এজ লিমিট হচ্ছে 5 বছর থেকে 15 বছরের মধ্যে সাধারণত হয় বেশি। এবং আমরা জানি যে এই অসুখটা একটা পোস্ট ইনফেক্টিভ ইমিউন মিডিয়েটেড ডিলেইড রেসপন্স হয় এবং আমরা জানি সেখানে একটা ফেরিনজাইটিস হয়। সেই ফেরিনজাইটিস ইউজুয়ালি স্টেপটোকক্কাস বেটা হেমোলাইটিকাস অর্গানিজম স্পেশাল স্টেইন দিয়ে হয় এবং তার এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন করে। সেই অ্যান্টিবডি হার্ট মাসেল এবং বোনস, জয়েন্ট, স্কিন এবং নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে। সো ইট ইজ এ ডিলেইড ইমিউন মিডিয়েটেড ডিসঅর্ডার, ফর্মেশন অফ অ্যান্টিবডি এগেনস্ট streptococcal antigen. These antibody cross-react with cardiac, muscle, bones and skin and nervous system. Histologically আমরা যেটা পাই সেটা হচ্ছে কি fibrinoid degeneration in collagen tissue in connective tissue, collagen fiber in connective tissue. এটা ছাড়াও আরেকটা প্যাথোজেনিক সাইন ইন হার্টে হয়, সেটা হচ্ছে অ্যাশফ নোডিউল। দিস অ্যাশফ নোডিউল ইজ কম্পোজড অফ মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ইন সেন্টার অ্যান্ড সারাউন্ডেড বাই lymphocytes and monocytes. Lymphocytes mean T lymphocytes and monocytes. আমরা জানি যে এই রিউমেটিক ফিভার আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে রিভাইস জোনস ক্রাইটেরিয়াতে মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া। মেজর ক্রাইটেরিয়া হচ্ছে পলি আর্থাইটিস, প্যানকার্ডাইটিস, মাইগ্রেট সাবকিউটেনিয়াস নোডিউল, ইরাইথিমা মার্জিনেটাম অ্যান্ড কোরিয়া। আদার মাইনর ক্রাইটেরিয়া হচ্ছে দিজ আর হিস্ট্রি অফ ফিভার, আর্থালজিয়া or first degree AB block, raised TSR, leukocytosis and preceding evidence of streptococcal infection, third swab culture and streptococcal antibody ASO titer. এখানে আমরা কিভাবে ডায়াগনোসিস করি? আসলে ডায়াগনোসিস করি মূলত মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া প্লাস প্রিসিডিং ইভিডেন্স অফ স্টেপটোকক্কাল ইনফেকশন। এখন এই যে মেজর ক্রাইটেরিয়ার ভিতরে কার্ডাইটিস, পলিআর্থাইটিস, যেটা বলছি ফ্লিটিং পলিআর্থাইটিস অর মাইগ্রেটরি পলিআর্থাইটিস, কোরিয়া, সাবকিউটেনিয়াস নোডিউল এবং রিউমেটিক সাবকিউটেনিয়াস নোডিউল অ্যান্ড ইরাইথিমা মার্জিনেটাম, সেগুলো অনেক অসুখের সাথেই হয়। সো আমরা কিভাবে আলাদা করব যে সেটা রিউমেটিক ফিভারের সাথে যায়, সেটাই মনে রাখবার বিষয়। তাহলে আমরা প্রথমে প্রত্যেকটা মেজর ক্রাইটেরিয়াকে আসলে ডিসক্রাইব করি। প্রথম হচ্ছে আর্থাইটিস। এই আর্থাইটিসটা আমাদের অলমোস্ট 75% পেশেন্টদের ক্ষেত্রে হয় এবং সেটা মনে রাখবার বিষয় হচ্ছে এক মাইগ্রেটরি পলিআর্থাইটিস এবং সেটা হচ্ছে নন ডিফর্মিং মাইগ্রেটরি অ্যাসিমেট্রিক্যাল পলিআর্থাইটিস। ইউজুয়ালি ইনভলভ করে লার্জ জয়েন্টগুলি, অ্যাঙ্কেল, নি, রিস্ট, এলবো, ভেরি রেয়ারলি হিপ জয়েন্ট। জয়েন্টগুলো হট, সোলেন, টেন্ডার হয়। আমরা আরেকটা জিনিস জানি যে এই রিউমেটিক ফিভার লিকস দ্য জয়েন্ট, বাইটস দ্য হার্ট। এর মানে হচ্ছে জয়েন্টগুলিতে লিক হয় কিন্তু কখনো ডিফর্মিটি ডেভেলপ করে না। এটাই আমাদের জুভেনাইল আর্থাইটিস অথবা ইনফ্লামেটরি আর্থাইটিসের সাথে এটার একটা পার্থক্য হচ্ছে যেহেতু এটা ইয়ঙ্গারদের হয়। এবং তাহলে আমরা কীভাবে আলাদা করব? আলাদা করার উপায় হচ্ছে, যেমন যদি ইনফ্লামেটরি আর্থাইটিস হয় তাহলে এটা পেইন, সোলেন, রেডনেস সবই থাকবে কিন্তু একটা রেসিডুয়াল ডিসেবিলিটি থাকবে। কিন্তু রিউমেটিক ফিভারে জয়েন্টগুলোতে সোলেন, পেইন এগুলো হওয়া সত্ত্বেও, বারবার রিপিটেড ইনফ্লামেশন হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কোনো ধরনের ডিসেবিলিটি থাকবে না। এটাই পার্থক্য করার এখানে একটা বিষয়। আরেকটা হচ্ছে এটা সাধারণত অ্যাসিমেট্রিক্যাল ম্যানারে হবে এবং ফ্লিটিং টাইপ। একটা জয়েন্ট ইনভলভমেন্ট হলো, ওইটা ভালো হয়ে গেল, দেন আরেকটা জয়েন্ট ইনভলভমেন্ট করবে। সাইমultaneously দুইটা জয়েন্ট আর সাধারণত এফেক্ট করে না। এটা একটা মনে রাখবার মতো বিষয়।
দ্বিতীয় কথা হচ্ছে কার্ডাইটিস। এখানে আমরা কার্ডাইটিস বলতে মেজর ক্রাইটেরিয়া হচ্ছে কার্ডাইটিস। কার্ডাইটিস বলতে আমরা এখানে বুঝি যে প্যানকার্ডাইটিস, হার্টের 3টা লেয়ারকে ইনভলভমেন্ট করে, মিন্স মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস। সো পেশেন্ট মে প্রেজেন্ট উইথ পালপিটেশন, চেস্ট পেইন, ব্রেথলেসনেস অ্যান্ড রেস্টলেসনেস, এরকম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। আমরা জানি যদি কোনো পেশেন্টের কার্ডাইটিস হয় তার ইনসিডেন্স হাই ইন অ্যারাউন্ড 3 ইয়ার্স, 90%। যদি 3 বছরের বাচ্চাদের রিউমেটিক ফিভার হয় কার্ডাইটিস হওয়ার সম্ভাবনা অ্যারাউন্ড 90%, কিন্তু অ্যাডালসেন্টদের কার্ডাইটিস হওয়ার চান্স হলো অ্যারাউন্ড 60%। সো এই রিউমেটিক ফিভার যদি যত কম বয়সে হবে কার্ডাইটিস হওয়ার চান্স কিন্তু সবচাইতে বেশি। তখন আমরা এই কার্ডাইটিস আসলে কি হয়, মূলত এখানে আমাদের যেটা হয় একটা নিউ চেঞ্জ ইন মারমার অর নিউ অ্যাপিয়ারিং অফ মারমার ডেভেলপ করে। অ্যাকচুয়ালি এখানে সব একটা সিস্টোলিক মারমার ডেভেলপ করে এবং সেটা আমরা বলতে পারি সিস্টোলিক মাইট্রাল রিগার্জিটেশন এখানে সবচাইতে কমন। এটা ছাড়াও আরেকটা জিনিস এখানে হয় সেটা হচ্ছে ক্যারিকোমস মারমার। আমরা জানি যে এইখানে ইনফ্লামেশন হয়ে ভালভুলাইটিস হয়, ভালভগুলা লিফলেটসগুলা থিকেন হয়, নোডিউল ফর্মেশন করে এবং আলটিমেটলি এখানে একটা সফট মিড ডায়াস্টোলিক মারমার পাওয়া যায়, যেটা অলমোস্ট মাইট্রাল স্টেনোসিসের মতোই, কিন্তু আলাদা করা হচ্ছে এখানে কোনো ওপেনিং স্নেপ থাকবে না। আমরা জানি যে মাইট্রাল স্টেনোসিস হচ্ছে একটা রেসিডুয়াল ডিসেবিলিটি অফ ক্রনিক রিউমেটিক ফিভার, কিন্তু অ্যাকুট রিউমেটিক ফিভার কিন্তু মাইট্রাল স্টেনোসিস ডেভেলপ করবে না। সেখানে মাইট্রাল স্টেনোসিসের মতোই একটা মারমার পাওয়া যাবে, লপিশ রাফ রাবলিং মিড ডায়াস্টোলিক মারমার ইন মাইট্রাল এরিয়াটা অ্যান্ড বেসড হেয়ার্ড বাই দ্য বেল অফ দ্য স্টেথোস্কোপ। কিন্তু মনে রাখবার বিষয় এখানে কোনো ধরনের ওপেনিং স্নেপ থাকবে না। ইভেন যখন আমরা রিউমেটিক ফিভারের অ্যাকুট রিউমেটিক ফিভারের ট্রিটমেন্ট করব তখন এটা কিন্তু সাবসাইড করে যাবে, এই ক্যারিকোমস মারমার সাবসাইড করে যাবে, কিন্তু মাইট্রাল স্টেনোসিস কিন্তু ডিসেবিলিটি হওয়ার পরে সাবসাইড করবে না। পরীক্ষায় প্রায়ই আমাদের জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ক্যারিকোম মারমার্স অ্যান্ড হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ফ্রম মাইট্রাল স্টেনোসিস। সো আশা করি এই থেকে তোমরা বুঝতে পারবে যে ক্যারিকোমস মারমারের সাথে মাইট্রাল স্টেনোসিসের আমরা কীভাবে আলাদা করতে পারবো। এটা একটা ব্যাপার। আরেকটা হয় যেখানে মায়োকার্ডাইটিস হয়ে মাইট্রাল রিগার্জিটেশন হয়ে হার্ট ফেলিওর হইতে পারে এবং সেই কারণে রুগীরা আমাদের কাছে চেস্ট পেন ব্রেথলেসনেস নিয়েও প্রেজেন্ট করে এবং পেশেন্ট প্রেজেন্ট করে অর্থোপনিয়া। এটা আমরা বলছি যে হার্টের ইনভলভমেন্টটা অল্প বয়সীদের হয়, বাচ্চাদের সবচাইতে কমন। পরবর্তী জিনিস হচ্ছে ইরাইথিমা মার্জিনেটাম। এটা সাধারণত 10% পেশেন্টদের ক্ষেত্রে হয়। অ্যারাউন্ড টু রিউমেটিক ফিভারের 7 দিন পর থেকে 3 থেকে 4 সপ্তাহ পরও এটা হতে পারে। এটা একটা রাউন্ডেড ইরাইথিমা হয় এবং তার সেন্ট্রালি পেইল থাকে, ইউজুয়ালি অকার্স ট্রাঙ্ক অ্যান্ড আপার লিম্সে হয় এবং এটা সাধারণত কোনো পেইন থাকে না, কিন্তু আমরা যদি প্রেশার করি তাহলে এটা আবার ডিসঅ্যাপিয়ার করতে পারে। গ্লাস স্লাইড দিয়ে প্রেশার করে এটা আবার ডিসঅ্যাপিয়ার করে, সেটাকে এটা নন ইচি একটা র্যাশ। এটা আমাদের ডায়াগনস্টিক মেজর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। পরবর্তী হচ্ছে সাবকিউটেনিয়াস নোডিউল। এটা একটা পেইনলেস নোডিউল, ইউজুয়ালি 2 to 5% পেশেন্টদের ক্ষেত্রে হয়। এটা এই ধরনের নোডিউলগুলা আমাদের এক্সটেন্সর সারফেসে হয় ওভার দ্য জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এলবো জয়েন্ট, নি জয়েন্ট, ইভেন এই সমস্ত জয়েন্টের মধ্যেই হয় এবং এটাও আমাদের একটা ডায়াগনস্টিক মেজর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। আরেকটা হলো রিউমেটিক কুরিয়া, এটার আরেকটা নাম হচ্ছে সেন্ট ভিটাস ড্যান্স। এটা হলো পারপাসলেস ইনভলান্টারি মুভমেন্ট অফ দ্য লিমস এবং এই ধরনের ক্ষেত্রে এটা সাধারণত রিউমেটিক ফিভার সাবসাইড করার 3 মাস পরে তখন এই ঘটনাটা ঘটে। তখন এটা একটা নিউরোলজিক্যাল ডিসএবিলিটি থাকে। প্রথমের দিকে পেশেন্টটা নোটিশ করে ইনঅ্যাটেন্টিভনেস, পোর স্কুল ফাংশন, ইমোশনাল ল্যাবিলিটি এগুলো থাকে। পরবর্তীতে ইনভলান্টারি মুভমেন্ট হয় আপার লিমসে এবং যেটা ফেসকেও ইনভলভ করতে পারে। এটার নাম হচ্ছে কুরিয়া। সাধারণত এই কুরিয়া হয় হচ্ছে রিউমেটিক ফিভার হওয়ার 3 মাস পরে হয়, যখন সব সাইন সিমটম ডিসঅ্যাপিয়ার করে। সো মেটিকুলাস হিস্ট্রি এবং এক্সামিনেশন করে সাধারণত এটাকে ডায়াগনোসিস করতে হয়।
এইগুলি হচ্ছে সাধারণত 5টা মেজর ক্রাইটেরিয়া। আর মাইনর ক্রাইটেরিয়া তো অলরেডি আমি আগেই বলেছিলাম যে ফিভার থাকতে পারে, আর্থালজিয়া মিন্স হচ্ছে জয়েন্ট পেইন থাকবে কিন্তু এখানে কোনো জয়েন্ট সোলিং থাকবে না, জয়েন্ট সোলিং থাকবে না, কোনো ফিচার্স অফ ইনফ্লামেশন থাকবে না, দিস ইজ আর্থালজিয়া। ফার্স্ট ডিগ্রি এবি ব্লক থাকতে পারে, ইএসআর রেস্ট থাকতে পারে, লিউকোসাইটোসিস থাকতে পারে এবং প্রিভিয়াস হিস্ট্রি অফ ফিভার থাকতে পারে, সেগুলো হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া। এখন আমরা কিভাবে এই অ্যাকিউট রিউমেটিক ফিভারকে ডায়াগনোসিস করব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ডায়াগনোসিস করার ক্রাইটেরিয়া কী? কেননা আমাদের প্রায়ই আমরা রুগীদের কাছ থেকে জানি যে আমাদের ছোটোবেলায় বাতজ্বর হয়েছে এবং বাতজ্বরের জন্য অলরেডি তারা ইঞ্জেকশন পাচ্ছে, কিন্তু হিস্ট্রি এবং এক্সামিনেশন করে তার বাতজ্বরের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। কেউ যদি এসে বলে যে আমার জয়েন্টগুলো ব্যথা করে, ছোটোবেলায় ব্যথা করতো এবং সেই জয়েন্টগুলো ফুলে যাইতো কিনা সেটা আমাদের হিস্ট্রি নিতে হবে, কারণ গ্রোয়িং পেইন কিন্তু একটা ব্যাপার যে যখন বাচ্চারা বড় হয় তখন কিন্তু তাদের এক ধরনের জয়েন্টগুলো ব্যথা করে এবং সেটা খুবই কমন এখন। এবং সেই ব্যথার সাথে সোর থ্রোট কিংবা তার অনেক জ্বর কিংবা বড় জয়েন্টগুলো অ্যাসিমেট্রিক্যাল ম্যানারে ফুলে যায় কিনা সেগুলোর হিস্ট্রিও আমাদেরকে নিতে হবে, কিংবা শ্বাসকষ্ট, চেস্ট পেন আছে কিনা, শরীরে কোনো রেশ কোনো আছে কিনা সেগুলো আমাদের নিতে হবে। কিন্তু আমরা যদি এইভাবে হিস্ট্রি না নিই তাহলে রিউমেটিক ফিভার কিন্তু ভুলভাবে ডায়াগনোসিস করব, কিংবা আমাদের দেশে যেটা হয় যে ওভার ডায়াগনোসিস হয় রিউমেটিক ফিভার, এটা একটা অসুবিধা। তাহলে আমরা কিভাবে মডিফাইড জোন্স ক্রাইটেরিয়াতে রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করব? প্রথম হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে মেজর ক্রাইটেরিয়াগুলি কি, মেজর ক্রাইটেরিয়াগুলি মনে রাখতে হবে, মাইনর ক্রাইটেরিয়া মনে রাখতে হবে, প্লাস প্রিসিডিং এভিডেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন কি সেটাও আমাদের মাথার মধ্যে রাখতে হবে। প্রথম ডায়াগনোসিস করার 1 নম্বর উপায় হচ্ছে যদি আমাদের 2 or more মেজর ক্রাইটেরিয়া থাকে, হয় মাইগ্রেটরি, নন ডিফর্মিং, অ্যাসিমেট্রিক্যাল, পলিআর্থাইটিস থাকে, সেটা ইউজুয়ালি লার্জ জয়েন্ট, সেটা একটা ক্রাইটেরিয়া হইতে পারে কারো পেশেন্টের, অথবা কার্ডাইটিস হইতে পারে, ইউজুয়ালি প্যানকার্ডাইটিস। যদি এই মেজর ক্রাইটেরিয়া এই 5টার ভিতরে যে কোনো একটা হয়, যে কোনো 2টা হয়, তাহলে আমরা বলতে পারি রিউমেটিক ফিভার। এবং তার সাথে অবশ্যই আমরা যদি থ্রট সোয়াব কালচার করে অর্গানিজম পাই কিংবা এএসও টাইটার করলে মোর দেন 200 পাই, তাহলে আমরা বলতে পারি ক্রাইটেরিয়া ফুলফিল হলো এবং সেটা হলো রিউমেটিক ফিভার। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যদি একটা মেজর ক্রাইটেরিয়া থাকে এবং তার সাথে 3 or more মাইনর ক্রাইটেরিয়া থাকে, তাহলেও তার সাথে আমরা কি করব, রিউমেটিক ফিভার বলতে পারি। থার্ড, পেশেন্টের কোনো মেজর ক্রাইটেরিয়া নাই কিন্তু তার 5 or more মাইনর ক্রাইটেরিয়া আছে, তার সাথে প্রিভিয়াস রিউমেটিক ফিভারের হিস্ট্রি আছে এবং প্রিসিডিং এভিডেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন আছে, তারপরেও কিন্তু এই পেশেন্টের আমরা বলতে পারি যে সে রিউমেটিক ফিভার হয়েছে, যে আগে একবার হয়েছিল, এখন তার কোনো মেজর ক্রাইটেরিয়াগুলি নাই, কিন্তু এখন শুধুমাত্র আর্থালজিয়া, ফিভার এবং লিউকোসাইটোসিস, রেস্ট, ইএসআর এবং তার সাথে থ্রট সোয়াবে কালচার করে অর্গানিজম ধরা পড়েছে কিংবা এএসও টাইটার অনেক বেশি, তারপর আমরা বলতে পারি এটা রিউমেটিক ফিভার। আমরা জানি যে কারণ রিউমেটিক ফিভার রিকারেন্স হয়, সেই কারণে আমরা এটা আনতে পারি। কোনো পেশেন্টদের ক্ষেত্রে অনলি ফর আইসোলেটেড কোরিয়া হয়েও পেশেন্টের রিউমেটিক ফিভার হতে পারে। এর কারণ হচ্ছে যখন আমরা পেশেন্টের রিউমেটিক কোরিয়া ডায়াগনোসিস করে তখন কিন্তু অল সাইন সিমটম এবং মেজর মাইনর ক্রাইটেরিয়াগুলি অলমোস্ট ডিসঅ্যাপিয়ার করে, তখন মেটিকুলাস হিস্ট্রি নিয়ে আমাদেরকে মাথার মধ্যে রাখো ইট কুড বি এ কেস অফ অ্যাকিউট রিউমেটিক ফিভারের সিকিউলি, দিস ইজ কোরিয়া। এটা তাহলে আমরা ডায়াগনোসিস করে ফেললাম, কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে থ্রট সোয়াব কালচার করলে কিন্তু অনলি 20 to 25 পেশেন্টদের ক্ষেত্রে পজিটিভ আসে। তাহলে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে থ্রট সোয়াব কালচার করলেই পজিটিভ আসলো না তাহলে কিন্তু রিউমেটিক ফিভার কি হলো না, সেরকম কিন্তু আসলে ব্যাপার না। কারণ হচ্ছে ল্যাটেন্সি এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখন ডিজিজটা হয়েছে এবং কারণ আমি বলছি এটা একটা পোস্ট ইনফেক্টিভ অটো ইমিউন ডিলেড ম্যানিফেস্টেশন, এবং ইমিউনোলজিক্যাল এই ম্যানিফেস্টেশনটা ডিলে হয়, যার ফলে যখন স্ট্রেপ্টোকক্কাল ফেরিনজাইটিস হয় তার অনেক দিন পরে, অলমোস্ট 1 থেকে 3 সপ্তাহ পর এই এপিসোডগুলো হয়, এবং ওই সময়টাতে এই যে একটা দীর্ঘ সময় গ্যাপ থাকে ম্যানিফেস্টেশনের, তখন কিন্তু অর্গানিজমটা থ্রটের ভিতরে নাও থাকতে পারে। এই কারণে আমাদের সেন্সিটিভিটিটা থ্রট সোয়াবের খুবই কম সেটা। তাহলে আমাদের হিস্ট্রি এবং আমাদের গাইডলাইনের যে ক্রাইটেরিয়া সেটার উপর কিন্তু আমাদের মিলাতে হবে, এবং বয়সটাও কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে আমরা কিভাবে এই পেশেন্টকে ম্যানেজ করব? প্রথম হলো, যদি আমি বলেছি রিউমেটিক ফিভারে 75%
জয়েন্ট ইনভলভমেন্ট করে এবং সেই জয়েন্টটা হলো মাইগ্রেটরি ফ্লিটিং অ্যাসিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস। বলার উদ্দেশ্য হচ্ছে কেন যে সাইমultaneously দুইটা জয়েন্ট কিন্তু ধরবে না, একটা জয়েন্ট ভালো হয়ে আরেকটা জয়েন্টকে ধরবে এবং ধরার পরে কিন্তু কখনো রেসিডুয়াল ডিসএবিলিটি এখানে থাকবে না। কারণ আমি আবার মনে করে দিই, এখানে যেটা হয় লিগস দ্য জয়েন্ট বাইটস দ্য হার্ট। সো এটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা কীভাবে ম্যানেজ করব, এই ধরনের পেশেন্টকে পুরোপুরি বেড রেস্টে রাখবো। ইনফ্লামেশন কমানোর জন্য আমরা অ্যাসপিরিন দিব 60 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ইন 4 ডিভাইডেড ডোজ অ্যাসপিরিন দিব। অ্যাসপিরিন দেওয়ার পরে যদি দেখা যায় পেশেন্টের এই আর্থ্রাইটিস ভালো হয়ে গেল, তাহলে কিন্তু আমরা বলতে পারি এটা রিউমেটিক ফিভার। এটা আরেকটা হচ্ছে অ্যাসপিরিনস চ্যালেঞ্জ টেস্ট, মানে আমরা যদি অ্যাসপিরিন দেওয়ার পরে এই জয়েন্ট ভালো হয়ে গেল তাহলে আমরা মনে করতে পারি এটা রিউমেটিক ফিভার। কখনো কখনো রিউমেটিক আর্থ্রাইটিস, কখনো কখনো অ্যাসপিরিন দেওয়ার পরে পেশেন্টের এই আর্থ্রাইটিস ইনকমপ্লিট রেসপন্স করে, যে পুরোপুরি ভালো হলো না, তখন তার সাথে কিন্তু আমরা প্রেডনিসোলোন ট্যাবলেট দেওয়া লাগতে পারে। সেকেন্ড থিং, কার্ডাইটিস, প্যানকার্ডাইটিস। এখানে কার্ডাইটিস বলতে হলে প্যানকার্ডাইটিস অবশ্যই বলা লাগবে। হার্টের 3টা লেয়ার এখানে ইফেক্ট করে। লেয়ার ইফেক্ট বলতে আমাদের যেটা হয় পেশেন্টের হার্টটা বড় হয়ে যায় এবং হার্ট ফেলিওর ডেভেলপ করে এবং পেশেন্টের তখন অ্যারিথমিয়া থাকতে পারে, বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এখানে থাকতে পারে। আমি আগেই বলেছিলাম এখানে সাধারণত মাইট্রাল রিগার্জিটেশনটা কমন। এছাড়াও যেহেতু এখানে ইনফ্লামেশন হয়, ভালভুলাইটিস হয় এবং থিকেনিং হয় এবং নোডিউল ফর্মেশন করে লিফলেটসগুলোতে, তখন এক ধরনের রিভার্সিবল সফট মিড ডায়াস্টোলিক মারমার তৈরি হয়, সেটা বলছি ক্যারিকমস মারমার। বারবার বলার উদ্দেশ্য হলো যেন তোমরা এটা মনে করতে পারো এবং পরীক্ষায় জিজ্ঞেস করে। এই ক্যারিকমস মারমারের সাথে আমি কীভাবে মাইট্রাল স্টেনোসিস আলাদা করব, এখানে কোনো ওপেনিং স্নেপ থাকবে না এবং রিউমেটিক ফিভার সাবসাইড করার পরে অ্যাকিউট এবং ট্রিটমেন্ট করার পরে এটা ডিসঅ্যাপিয়ার করবে। এটা আমরা কিভাবে এখানে ট্রিটমেন্ট করব হার্ট ফেলিওরে? আমরা জানি হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট হচ্ছে 3টা ডি দিয়ে আমরা চিকিৎসা করি। 1 নম্বর ডায়াবেটিক্স, 2 নম্বর ডায়ালেটর্স, 3 নম্বর হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে গিয়া ডিগক্সিন, যদি পেশেন্টের রিদম রেট বেশি থাকে এবং সেই সাথে যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। এই দুইটাতেই সাধারণত চিকিৎসা দিতে হয়। অ্যাসপিরিনের পাশাপাশি আমরা আমাদের হার্ট ফেলিওর যদি হয় পেশেন্টদেরকে আমাদের প্রেডনিসোলোন দিতে হবে অবশ্যই, কিন্তু 1 to 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট প্রেডনিসোলোন দিতে হবে এবং প্রেডনিসোলোন দিলে পরে পেশেন্টদের হার্ট ফেলিওর তাড়াতাড়ি ইমপ্রুভ করে যায়। 3 নম্বর হচ্ছে যদি পেশেন্টের কুরিয়া ডেভেলপ করে, সাধারণত এই ধরনের পেশেন্টকে স্টিরয়েড দিতে হয়। প্রেডনিসোলোন দিলে পরে 2 সপ্তাহ দেওয়ার পরে আসলে ট্যাপারিং করে। অনেক পেশেন্টদের এই কুরিয়া আসলে এই প্রেডনিসোলোন কিংবা স্টিরয়েড দেওয়ার পরে ভালো হইতে চায় না। আচ্ছা, এখন অ্যাকুট রিউমেটিক ফিভার আসলো, আমরা সিমটোমেটিক যেমন আর্থ্রাইটিস, কার্ডাইটিস এগুলো ম্যানেজ করলাম, কিন্তু সর্বোপরি প্রথমেই আমাদের যে কথাটা বলতে হবে সেটা হলো পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেই অ্যান্টিবায়োটিকটা কি, যেহেতু এটা যদিও পোস্ট স্ট্রেপ্টোকোকাল ইনফেকশনের পরে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়, তারপরও আমাদের সেখানে কি করতে হবে, স্ট্রেপ্টোকোকাল অ্যান্টিস্ট্রেপ্টোকোকাল ড্রাগ দিতে হবে। সেই ড্রাগ হচ্ছে বেনজাথ্রিন পেনিসিলিন। আমরা জানি 12 লাখ ইউনিটের এই পেনিসিলিন আমরা স্কিন হাইপারসেন্সিটিভিটি টেস্ট করে ইন্ট্রামাস্কুলার দেওয়া হয়। সাধারণত 21 থেকে 28 দিন পর পর এটা দেওয়া হইতে পারে রিকারেন্স প্রিভেন্ট করার জন্য, কিন্তু অ্যাকুট অবস্থায় আমরা সাধারণত সিঙ্গেল ডোজ দিব। আর যদি ইনজেকশন কেউ নিতে না চায় তার অল্টারনেটিভ হচ্ছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন 250 মিলিগ্রাম এভরি 6 আওয়ারলি ফর 10 ডেজ। যদি দেখা যায় না তাহলে পেনিসিলিন পেশেন্টের সেন্সিটিভিটি আছে, অ্যালার্জিক রিয়াকশন হয়, সেই ক্ষেত্রে আমরা ইরাইথ্রোমাইসিন ক্যাপসুল দিতে পারি। সেটাও একই অবস্থা 500 মিলিগ্রাম এভরি 6 আওয়ারলি ফর 10 ডেজ। তাহলে আবারও আমরা ট্রিটমেন্টটাকে রিভাইজ করি। অ্যাকুট রিউমেটিক ফিভারের ট্রিটমেন্ট আমরা কী দিব? প্রথমে যদি আমরা ডায়াগনোসিস ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারি অ্যাকুট রিউমেটিক ফিভার, আমরা পেশেন্টকে বেড রেস্টে রাখবো। তখন আমরা অ্যান্টিবায়োটিক ইনজেকশন অথবা অরাল ট্যাবলেট দিব। দেন জয়েন্ট পেইন ম্যানেজ করবার জন্য অ্যাসপিরিন দিব। যদি পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ করে পেশেন্টকে হসপিটালাইজ করব এবং হার্ট ফেলিওরের সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিব ইনক্লুডিং স্টিরয়েড অ্যান্ড অ্যাসপিরিন। এবং পেশেন্টকে কতদিন আমরা বিশ্রামে রাখবো? যতদিন পর্যন্ত না হার্টটা নর্মাল অবস্থায় থাকবে। ইট মে বি মান্থ, 2 to 3 months may be required for normal functioning of the heart along with disappear of acute inflammatory marker means ESR কমে যাবে, CRP কমে যাবে, লিউকোসাইটোসিস কমে যাবে, তখন আমাদের পেশেন্টকে আস্তে আস্তে মোবিলাইজ করতে পারবো। এটা একটা। সেকেন্ড হলো যে আমরা সাধারণত ইরাইথিমা মার্জিনেটাম
কিংবা সিডেনাম কুরিয়াতে এগুলো সাধারণত তেমন কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। মেইন হচ্ছে জয়েন্ট পেইন এবং হার্ট ফেলিউর, আর হচ্ছে প্রথমে দিবে অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে অ্যাকুট রিউমেটিক ফিভারের ট্রিটমেন্ট। স্যাররা পরীক্ষা জিজ্ঞেস করে যে আমরা আসলে এই যে বেনজাথিন পেনিসিলিন দিব, দেওয়ার পরে আমরা পেশেন্টকে কী বলব, যে দেওয়ার পরে পেশেন্টকে আমরা বলবো যে এটা যেহেতু রিকারেন্স হয় আমরা তাকে প্রোফাইলেকটিক হিসাবে আমরা এই অ্যান্টিবায়োটিকটা আপনাকে দিতে হবে। কেন ইউজুয়ালি বলা হয় যে 21 বছরের পরে সাধারণত রিউমেটিক ফিভার আর হয় না, আর বলা হচ্ছে যে লাস্ট অ্যাটাকের 5 বছর পর্যন্ত এই প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার এবং দিতে হয়, না হলে আবার এটা রিকারেন্স হয়। আমরা জানি এই ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া প্রতি মাসে দেওয়াটা একটা খুবই পেইনফুল, এবং সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হচ্ছে প্রতিদিন একটা করে 2 বেলা প্রোফাইলেকটিক ট্যাবলেট খাবে। মানে আমরা অ্যাকুট অ্যাটাকে যেরকম পেশেন্টকে 250 মিলিগ্রাম ফেনক্সিমিথাইল পেনিসিলিন 4 বেদ দিয়েছিলাম, এখানে প্রোফাইলেক্সিসের ক্ষেত্রে আমরা টু প্রিভেন্ট রিকারেন্স, প্রোফাইলেক্সিস কেন দিব, রিকারেন্সকে প্রিভেন্ট করবার জন্য, সেই ক্ষেত্রে আমরা তখন তাকে ওই 2 বেলা করে দিব, মানে এভরি 12 আওয়ারলি করে দিব। আর তখন ওই অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা আমরা এভরি মান্থলি দিব যদি আমরা কেউ অরালি ট্যাবলেট না খেতে চায়। এটা কিন্তু এটা একটা পেইনফুল কন্ডিশন, অনেকে নিতে চান না। আর অ্যালার্জিক যদি অবস্থা তৈরি অ্যালার্জিক থাকে পেনিসিলিনে, তো আমরা ইরাইথ্রোমাইসিনটাকে 12 আওয়ারলি করে দিব এটা। এখন এই প্রোফাইলেক্সিস কতদিন দিব, একটা হলো লাস্ট অ্যাটাক থেকে 5 বছর, অথবা আপ টু দ্য এজ অফ 21, অথবা যেখানে রিউমেটিক ফিভার সবচেয়ে হাই প্রিভিলেন্স থাকে, সেই বিশেষ করে ওভার ক্রাউডিং এরিয়া, যেই স্কুলে বাচ্চারা পড়াশোনা করতেছে সেখানে স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন হাই, সেই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু আরও লঙ্গার পিরিয়ড ধরে দিতে পারি। অথবা যে সমস্ত পেশেন্টদের রিউমেটিক হার্ট ডিজিজ অলরেডি হয়ে গেছে, কার্ডাইটিস হয়ে গেছে, তাদেরকে লাস্ট অ্যাটাক থেকে 10 ইয়ার্স অথবা আপ টু দ্য এজ অফ 40। আমি আবারও বলি, যাদের অলরেডি কার্ডাইটিস হয়ে গেছে, রিউমেটিক কার্ডাইটিস, সেই সমস্ত পেশেন্টকে লাস্ট অ্যাটাক থেকে 10 ইয়ার্স অথবা আপ টু দ্য এজ অফ 40, হুইচ ওয়ান ইজ লঙ্গার, এটা আমাদের মাথার মধ্যে ভালো করে রাখতে হবে। তাহলে প্রোফাইলেক্সিসও হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের ক্রনিক রিউমেটিক ফিভার। ক্রনিক রিউমেটিক ফিভার মিনস হচ্ছে ক্রনিক রিউমেটিক কার্ডাইটিস। সেই ক্ষেত্রে যদি পেশেন্টের রিউমেটিক ফিভার বারবার হয়, আমাদের হার্টে একটা ডিসেবিলিটি, রেসিডুয়াল ডিসেবিলিটি তৈরি হয়ে যায়। সেটা হচ্ছে হার্টের ভালভে প্রবলেম দেখা দেয়। কী ধরনের প্রবলেম, একটা 25% পেশেন্টদের ক্ষেত্রে আমাদের আইসোলেটেড মাইট্রাল স্টেনোসিস থাকে, এবং সাধারণত ফিমেল আর মোর এফেক্টেড দ্যান মেল, এটা মাথায় রাখতে হবে। এবং যদি দেখা যায় মানে 40% পেশেন্টদের ক্ষেত্রে মাইট্রাল স্টেনোসিস এবং মাইট্রাল রিগার্জিটেশন একসাথে থাকতে পারে। 50% পেশেন্টদের ক্ষেত্রে অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকতে পারে। ভেরি রেয়ারলি ট্রাইকাসপিড বাল্ব ইনভলভ করে। তাহলে আমরা দেখি এখানে মাইট্রাল বাল্বের প্রতি এই রিউমেটিক ফিভারের একটা বিরাট ফ্যাসিনেশন আছে। আর তারপরে হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন। আমি কিন্তু বলেছিলাম অ্যাকুট রিউমেটিক ফিভারে মাইট্রাল রিগার্জিটেশন হয়, কিন্তু যখন ডিসেবিলিটি তৈরি হয় তখন কিন্তু মাইট্রাল স্টেনোসিসই সবচেয়ে কমন। এই দুইটা যখন একসাথে থাকে তখন 40% ক্ষেত্রে একসাথে থাকতে পারে। মোটামুটি এই আজকে অ্যাকিউট রিউমেটিক অ্যান্ড ক্রনিক রিউমেটিক ফিভার, এবং এই সম্বন্ধে ভালো করে তোমরা ডেভিডসনকে পড়বে, অন্যান্য বই পড়লে ভালো করে বুঝতে পারবে। এবং আমাদের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, ভাইভাতে এটা খুবই জিজ্ঞেস করা হয়, এবং আশা করি তোমরা ভালো করে অ্যান্সার দিতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এই পর্যন্তই।